সেটা হচ্ছে পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু সম্পর্কে আমরা কথা বলবো, যে পড়ন্ত বস্তু কি এবং পড়ন্ত বস্তু দিয়ে আসলে কি কি করে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের আজকের এই লেকচারে আমরা আলোচনা করব। সো পড়ন্ত বস্তু মানে কি? নরমালি যখন তোমরা একটা বস্তু ফেলে দিবা, পড়ন্ত মানে ফেলে দেওয়া বস্তু। একটা বস্তুকে যখন ফেলে দেওয়া হয় এই বস্তুকে আমরা পড়ন্ত বস্তু বলি। যখন একটা বস্তুকে মেরে দেওয়া হয় তখন এটাকে নিক্ষিপ্ত বস্তু বলি। তো পড়ন্ত বস্তু হতে গেলে তোমাকে বস্তুগুলোকে খারাপভাবে ফেলতে হবে। একটা বস্তুকে খারাপভাবে ফেলতে হবে। হ্যাঁ, ঠাস করে, যে তোমাকে যদি মনে করো উপর থেকে ঠাস করে ফেলে দেই, এই বরাবর ফেলে দেই, তাহলে এই বস্তুটাকে কিন্তু আমরা পড়ন্ত বস্তু বলবো। আবার যদি তোমাকে খারাপভাবে উপর থেকে মেরে দেই, তাহলে এই বস্তুটাকে কিন্তু নিক্ষিপ্ত বস্তু বলা হবে। পড়ন্ত আর নিক্ষিপ্ত এগুলো হয় বস্তুটাকে বলা হয়, যারে মারবা ওই বস্তুটার নাম হচ্ছে পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তু। যারে মারবা, যদি ফেলে দাও পড়ন্ত, আর উপর দিকে মারলে হবে কি? নিক্ষিপ্ত। এই পড়ন্ত বস্তু নিয়ে আমাদের বিজ্ঞানী গ্যালিলিও তোমার অনেক গবেষণা করছে, এবং গ্যালিলিও এই পতনশীল বস্তুগুলোকে অথবা ফেলে দেওয়া যে বস্তুগুলোকে যখন ফেলবা, এই বস্তুগুলোর ক্যারেক্টার কেমন হয় বা তার আসলে কোন ধরনের নিয়ম কানুন ফলো করে, এটা নিয়ে এই পড়ন্ত বস্তুর সম্পর্কে গ্যালিলিও 3টা সূত্র দিয়েছে। দেখো, 3টা সূত্র দেওয়া হয়েছে গ্যালিলিওর। এই 3টা সূত্রকে বলা হয় পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে পড়ন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও যে সূত্রগুলো প্রদান দিয়েছেন, এই সূত্রগুলোকে আমরা বলি হচ্ছে কি? পড়ন্ত বস্তুর সূত্র। এখন একটা বস্তু পড়ন্ত বস্তু হতে গেলে তার কতগুলো শর্ত থাকা উচিত। এই যে দেখো, আমি বস্তুটাকে ফেলে দিব, ফেলে দেওয়ার আগে বস্তু কিন্তু আমার হাতের মধ্যে ছিল। তার মানে বস্তুকে যখন ফেলে দিবা, ঠিক ওই মোমেন্টে বস্তুর কিন্তু কোনো বেগ থাকে না, বস্তুর আদিবেগ কিন্তু শূন্য হয়। তাহলে পড়ন্ত বস্তুর যে শর্তগুলো আমরা বলবো, কতগুলো শর্ত আছে, যে এর শর্ত যেগুলো আছে, 1 নম্বর শর্ত হচ্ছে পড়ন্ত বস্তু হতে গেলে তোমার হচ্ছে স্থির অবস্থান থেকে ফেলা থাকবে। স্থির অবস্থান মানে যে কোনো পড়ন্ত বস্তুর জন্য আদিবেগের ভ্যালুটা অলওয়েজ 0 হবে। পড়ন্ত বস্তু বললেই মনে রাখবা, পড়ন্ত বস্তু বললেই আদিবেগের মানটা 0 হবে। 2 নাম্বার, বস্তুগুলোকে মুক্তভাবে ফেলা লাগবে। বস্তুগুলোকে আমরা মুক্তভাবে ফেলতে হবে। মুক্তভাবে বলতে বোঝানো হয় বাতাসের কোনো বাধা নেই। দেখো, বাতাসের কোনো বাধা নেই, তার মানে ঘর্ষণহীন জায়গায় কোনো ফ্রিকশন থাকা যাবে না, ঘর্ষণহীন স্পেস। তাহলে পড়ন্ত বস্তুর সূত্রগুলো কাজে লাগাইতে পারবা তখন যেখানে বাতাসের কোনো কি নাই, বাধা নাই, তার মানে মুক্তভাবে বস্তুগুলোকে ফেলা লাগবে। যদি বস্তুগুলোকে মুক্তভাবে ফেলতে পারো, তাহলে এই বস্তুগুলোকে আমরা পড়ন্ত বস্তু হিসেবে কাউন্ট করতে পারবো। 3 নাম্বার, এই দুইটা হচ্ছে সবার জন্যই কাজে লাগবে। আর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, যদি একাধিক বস্তু ফেলো, যে ধরো তুমি এই মোবাইল ফোনটাকে ফেলে দিবা, মন চাচ্ছে ফেলে দিবা, এই কলমটাকেও ফেলে দিবা, তাহলে কি বস্তু দুইটা হইছে? তাহলে এই দুইটা বস্তুর জন্য উপরের শর্ত দুইটা প্রযোজ্য, এবং এটা সিঙ্গেল বস্তুর জন্য প্রযোজ্য। কিন্তু যখন একাধিক বস্তু থাকবে, এই একাধিক বস্তুকে যখন ফেলবা, মন চাইলে ফেলতে পারবা, তো শর্ত হচ্ছে একই উচ্চতা থেকে ফেলতে হবে। একই উচ্চতা থেকে ফেলতে হবে, তাহলে পড়ন্ত বস্তুর সূত্রগুলো কাজে লাগবে। একই উচ্চতা থেকে ফেলতে হবে বা একই উচ্চতা বলতে পারো, এটা হলো একাধিক বস্তুর জন্য। তুমি যখন একাধিক বস্তু ফেলবা, ওই একাধিক বস্তুগুলো যেন একই উচ্চতা থেকে ফেলানো হয়, তাহলে আমাদের এই সূত্রটা কাজে লাগে। তাহলে পড়ন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও যে 3টা সূত্র প্রদান করেছেন, এই সূত্রগুলোকে আমরা গ্যালিলিওর সূত্র বলবো বা পড়ন্ত বস্তুর সূত্র বলবো। এবং একটা বস্তু পড়ন্ত বস্তু হতে গেলে তার 3টা শর্ত প্রয়োজন। একটা শর্ত হচ্ছে স্থির অবস্থান হতে হবে, মুক্তভাবে পড়া লাগবে, এবং ওই বস্তুগুলো একই উচ্চতা থেকে ফেলতে হবে। সূত্রগুলো প্রয়োগ করার আগে এই সূত্রগুলোর শর্তগুলো তোমাকে আগে ভালো করে মনে রাখতে হবে। যদি শর্তগুলো মনে রাখতে না পারো, সূত্রগুলো কিন্তু বানাইতে পারবে না। এখন এই শর্তগুলোকে বেস করে বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র দিয়েছে। আমরা যে সূত্রগুলো একটু পড়ার চেষ্টা করি। প্রথম সূত্র যেটা, আমরা যদি প্রথম সূত্র বলার চেষ্টা করি, যে প্রথম সূত্রটা কি হবে? প্রথম সূত্রের সামনে আগে শর্তগুলো লিখে নিবা, যে স্থির অবস্থান থেকে পড়বে, মুক্তভাবে পড়বে। যদি স্থির অবস্থান এবং মুক্তভাবে বস্তুগুলোকে ফেলা হয়, তাহলে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে।
সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। তার মানে যদি বাতাসের বাধা না থাকে বা কোনো ফ্রিকশন না থাকে, এই মোবাইলটা আর এই কলমটাকে যদি আমি একই জায়গা থেকে ফেলে দেই, দেখো দুইটার ভর কিন্তু আলাদা, ভর আলাদা হলেও দুইটা বস্তু কিন্তু একই সাথে মাটিতে পড়বে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা তখনই পসিবল যদি বাতাসের কোনো কি না থাকে, বাধা কাজ না করে। বাতাসের বাধা থাকলে কিন্তু আবার এটা কাজ করবে না। যে বাড়ি সে আগে পড়বে, যে হালকা সে পরে পড়বে। কিন্তু জীবন থেকে যদি বাতাসটাকে সরাই গেল, তখন দেখবা সবাই একই সাথে পড়বে। এটা আমি বলি নাই, এটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও বলছিল। উনি বলছেন সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে যে পরন্ত বস্তুর প্রথম সূত্রটা লিখো, প্রথম সূত্র লিখো, এই সূত্রগুলোর সামনে আগে শর্ত তিনটা লিখে দিতে হবে যে স্থির অবস্থান একই উচ্চতা থেকে মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে প্রথম সূত্র হয়ে যাবে। তার মানে এই শর্তগুলো সাপেক্ষে একটা বস্তু যদি 10 মিটার দূরত্ব অতিক্রম করে, অন্যান্য সকল বস্তুই 10 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন হ্যাঁ, যদি দ্বিতীয় সূত্র বলে, এখন দ্বিতীয় সূত্র বলা হয়েছে প্রথমে শর্তগুলো আগে লিখবা, শর্তগুলো লিখার পরে হ্যাঁ, যে কোনো সময়ে প্রাপ্ত বেগ, ওই সময়ের কি বলতো আমাদের এটা সমানুপাতিক, যে কোনো সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। তোমরা জানো যে একটা বস্তুকে ফেলে দেওয়া হলে ওই বস্তুর উপর একটা টান কাজ করে, একটা আকর্ষণ কাজ করে, মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কাজ করে। এই বলের কারণে প্রতিনিয়ত ওই বস্তুর কিন্তু ওজনটা বাড়তে থাকে, বা ওজনের অথবা তোমরা বলতে পারো যে তোমার হচ্ছে ত্বরণটা পরিবর্তন হতে থাকে। আর ত্বরণ পরিবর্তন হওয়া মানে কিন্তু বেগের পরিবর্তন হওয়া। সো বিজ্ঞানী গ্যালিলিও এটাই কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করেছে যে কোনো সময়ে, তার মানে একটা সময় ধরলাম টি সময়, প্রাপ্ত বেগ মানে যতটুকু বেগ প্রাপ্ত হবে, বেগের নাম দিলাম হচ্ছে ভি। এই ভিটা হচ্ছে ওই সময়ের মানে ওই টি এর সমানুপাতিক। মানে সময় বাড়লে বেগ বাড়বে, আর সময় কমলে সময় তো কোনো কমে না, কারণ সময় কম বেগ করার সুযোগ নাই। সময় যত বাড়বে বেগ তত বাড়বে। এই সূত্রের মিনিংটা হলো সময় বাড়লে বেগ বাড়বে, সময় বাড়লে কি বাড়বে, বেগ বাড়বে। সো যদি পরীক্ষার প্রশ্ন আসে দ্বিতীয় সূত্রটা লিখো, তাহলে এটা কিন্তু একটা বস্তুর জন্য প্রযোজ্য। মনে করো একটা বস্তুর বিভিন্ন কন্ডিশন দেখতে চাও, তাহলে স্থির অবস্থান একই উচ্চতা বলা যাবে না কিন্তু, কারণ একই উচ্চতা প্রথমটার জন্য বলছি, কারণ এখানে সকল বস্তু অনেকগুলো বস্তুর জন্য বলা হয়েছে, আর এটা কিন্তু একটা বস্তুর জন্য। দেখো স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত কোন বস্তু মানে একটা বস্তু, কোন বস্তু যে কোনো সময়ে প্রাপ্ত যে বেগটা আছে, এই বেগটা ওই সময়ের কি বলতো আমাদের সমানুপাতিক। সময় বাড়লে বেগ বাড়বে, সময় যত চেঞ্জ হবে বেগ তত চেঞ্জ হবে। এটাকে সুন্দর করে লেখা যায় ভি সমানুপাতিক কত আমাদের টি। বেগ এবং সময় সমানুপাতিক সম্পর্ক। একটা বস্তু যত নিচের দিকে পড়বে বস্তুর বেগ কিন্তু তত বাড়তে থাকবে। সো এটা কিন্তু আমি আরেকটু মডিফাই করি। তোমরা জানো যে এই ভি নিলাম, সমানুপাতিক রিলেশন তুলে দিয়ে সমান লিখতে চাইলে একটা ধ্রুবক লিখতে হয়। এই ধ্রুবকের নামটা ধরে নিলাম কে, তোমার জীবনে রয়ে গেছে টি রেখে দিলাম। বা আরেকটু সাহায্য করবো, এটাকে আমরা এই ভি এর নিচে মনে ধরে নেওয়া একটা 1 আছে। সো এই 1 এর সাথে যদি টি টাকে আমরা গুণ করি, তাহলে লেখা যাবে ভি বাই টি ইকুয়াল কিন্তু কনস্ট্যান্ট। লেখা যাবে। এর বাংলা তর্জমা কি হবে দেখো, বেগটাকে সময় দিয়ে যতবার ভাগ করবা, বেগকে সময় দিয়ে যতবার ভাগ করা হবে, এদের ভাগফল সবসময় একটা ধ্রুব সংখ্যা মানে সমান হবে। যতবারই বেগকে সময় দিয়ে ভাগ করবা, ততবারই মানটা কিন্তু একটা ধ্রুব সংখ্যা পাওয়া যাবে। এখন যদি আমার জীবনে অনেক সময় থাকে, অনেক বেগ হয়, তাহলে সম্পর্কটা কেমন হবে, v1 বাই t1 ইকুয়াল v2 ভাগ t2 ইকুয়াল v3 ভাগ t3। সারা জীবন যত তুমি রিলেশন করবা, এখানে বেগ আর সময়ের সব অনুপাতগুলো কি হবে, আমাদের সমান হবে। সো v1 বাই t1 v2 বাই t2, এই যে তোমার রেশিও গুলো আছে, এই রেশিও গুলো কিন্তু সবসময় সমান থাকবে। সো ম্যাথ করার জন্য আমরা এই
পোরশনটা কেটে নিতে পারি যে v1 ভাগ হচ্ছে t1 ইকুয়াল হচ্ছে v2 ভাগ কত আমাদের বলতো t2। এটাকে তাহলে আমরা আরেকটু সাজাইতে পারবো, আরেকটু সাজাইলে এই v2 টাকে t1 এর জায়গায়, t1 টা v1 এর জায়গায়, v2 এর জায়গায় আর যদি গুণ করি, উপরে v1 আছে রাখলাম v1, v2 টা t1 এর জায়গায় নিলাম v2 ইকুয়াল t1 উপরে চলে যাবে t1, নিচে হবে কি বলতো আমাদের t2। তার মানে বেগ এবং সময়ের যে অনুপাতগুলো দেখো v1 বাই v2 ইকুয়াল t1 বাই t2, v1 বাই v2 ইকুয়াল t1 বাই t2। সো এটাকে আমি আরেকটু মডিফাই করে উল্টা করে লিখতে চাই, অনেক সময় আমাকে v1 বের করতে বলবে, কখনো কখনো v2 বের করতে বলবে, তাহলে যদি v2 বের করি জিনিসটাকে আমি উল্টাবো, উল্টাইলে দেখো v2 উপরে চলে যাবে, v2 উপরে রাখলাম, v1 নিচে আনলাম, নিচে চলে গেল, t1 টাকে উপরে পাঠিয়ে দাও, t2 উপরে নিলাম, t1 টা নিচে আসলাম। তার মানে এখান থেকে অনেক সময় তোমাকে v2 বের করতে বলবে, তাহলে আমি যদি মনে করি এই v2 বের করতে চাই, এই জিনিসটার সাথে v1 কিন্তু গুণ আকারে আছে, তাহলে v2 ইকুয়াল t2 ভাগ t1 ইনটু v1। তার মানে একটা সময় পরে তোমাকে বেগ বের করতে বলে, অনেক সময় এই সূত্রটা তোমাদের এমসিকিউতে ম্যাথ করার জন্য লাগবে যে v2 ইকুয়াল t2 বাই t1 ইনটু হচ্ছে v1। বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তোমরা? তোমরা একটু জানাও বাচ্চারা যারা ক্লাস করতেছো, যারা ক্লাস করছো কমেন্ট করে জানাও, বুঝলে y লিখতে হবে, বুঝে থাকলে y লিখতে হবে, যদি বুঝে থাকো শুধু y লিখো, যদি বুঝে থাকো শুধু y লিখো, আর না বুঝলে and লিখো। আচ্ছা বুঝছো বুঝছো, ঠিক আছে। আচ্ছা এখন এইখান থেকে তোমাদের ছোট ছোট কিছু ম্যাথ আসতে পারে। ধরো একটা एग्जांपल যদি আমরা দেই, একটা एग्जांपल দিলাম যে পড়ন্ত কোন বস্তু 2 সেকেন্ড সময় পর বেগ 5 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড সময় পর বেগ কত হবে। এই ধরনের কিছু এমসিকিউ তোমাদের চাইলে এই টপিকে দিয়ে দিতে পারে। সো বাচ্চারা সব বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। দেখো এই ম্যাথটা আমরা সলভ করি, দেখো কি বলা আছে এখানে, পরন্ত কোন বস্তু 2 সেকেন্ড মানে এটা t1 এর মান দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড বেগ হলে কারণ এটা v1 এর মান দেওয়া আছে, 4 সেকেন্ড পর মানে এটা t2 দেওয়া আছে, কত বেগ হবে মানে কি v2 বের করতে বলছে। তাহলে প্রশ্নের মধ্যে v1 আছে, t1 আছে, t2 আছে, v2 চাইছে। এই যে দেখো বাচ্চারা মজার ম্যাথ আমরা করব এখন, v2 বের করতে বলছে, তাহলে v2 ইকুয়াল t2 ভাগ t1 ইনটু v1। কত মজা দেখো, মান বসাও, t2 এর মান কত দেওয়া আছে 4 বসাইলাম, t1 এর মান কত দেওয়া আছে 2 বসাইলাম, v1 এর মান 5 সেটাও বসাইলাম। দেখো 2 4 2 2 5 10 মিটার পার সেকেন্ড, তার মানে आंसरটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ তাহলে ম্যাথটা করে ফেললাম, মনে করো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এখন আসো, যদি তোমার গ্যালিলিওর তৃতীয় সূত্র আসে, তৃতীয় সূত্র হচ্ছে প্রথমে তোমরা শর্তগুলো আগে লিখবা, স্থির অবস্থান এবং মুক্তভাবে পড়ন্ত বস্তু আগে লিখবা। এটা হচ্ছে যে কোনো সময়ে আমি পুরোটাই লিখে দিচ্ছি, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর যে কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব অথবা উচ্চতা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওই সময়ের বর্গের কি আমাদের সমানুপাতিক।
ওই সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা দেখো এখন বিজ্ঞানী গ্যালিলিও তার তৃতীয় সূত্রে কি বলছে, স্থির অবস্থান প্রথম শর্ত থাকাই লাগবে, মুক্তভাবে পড়তেই হবে, কোন বস্তুর যে কোনো সময়ের অতিক্রান্ত দূরত্ব এটাকে যদি আমরা h দিয়ে প্রকাশ করি, যে দূরত্ব মানে হচ্ছে h, ওই সময় মানে হচ্ছে t, তার বর্গের কি বলা আছে বলতো আমাদের সমানুপাতিক বলা আছে। তার মানে সময় বাড়লে ওই বস্তুর উচ্চতাও বাড়বে বা গভীরতাও বাড়বে বা দূরত্বও বাড়বে। তাহলে আমরা বলতে পারি h সমানুপাতিক অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা সমানুপাতিক সময়ের বর্গ মানে কি বলতো t স্কয়ার। তাহলে h সমান বা সমানুপাতিক আমরা কি লিখতে পারি t স্কয়ার। এটা হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। তোমার পরীক্ষায় আসবে গ্যালিলিওর তৃতীয় সূত্রটা লিখো অথবা পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা লিখো, এটা তৃতীয় সূত্র হবে আর কি, তৃতীয় সূত্র। তাহলে এই তৃতীয় সূত্র বললে তোমাকে হচ্ছে এই সূত্রটা লিখতে হবে, স্থির অবস্থান থেকে লিখতে পারো, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর যে কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে দূরত্ব বা h হবে সময়ের বর্গের সমানুপাতিক। সো এইটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। কেউ চাইলে ইকুয়েশনটা লিখতে পারো বা এই শর্তটা লিখতে পারো, সমীকরণটা, অথবা বাংলা এই বিবৃতিটা লিখলেও কিন্তু হয়ে যাবে। কেমন? আশা করি বাচ্চারা বুঝছো কিনা জানো আমার সবাই। এর আমি যদি আগে ক্যালকুলেট করি, আগের মতো করে ক্যালকুলেট করব, এটা হবে বা h সমানুপাতিক তুলে দিলে ধ্রুবক আসবে k, সাথে হচ্ছে t স্কয়ার, বা h/t স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি k। তার মানে h কে t স্কয়ার দিয়ে যতবার আমরা ভাগ করব, h কে t স্কয়ার দিয়ে যতবার আমরা ভাগ করব, ভাগফলটা কিন্তু অলওয়েজ একটা ধ্রুব সংখ্যা হবে। এখান থেকে একটা সম্পর্ক তৈরি করি আমরা, যে h1 ভাগ t1 স্কয়ার ইকুয়াল h2 ভাগ t2 স্কয়ার। এটা হচ্ছে উচ্চতা এবং সময়ের মধ্যে কিন্তু একটা সম্পর্ক, উচ্চতা এবং সময়ের মধ্যে একটা সম্পর্ক। এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। দেখো এখানে যে বিষয়টা আছে যে আমাদের h1 ভাগ t1 স্কয়ার ইকুয়াল h2 ভাগ t2 স্কয়ার, তাহলে এটা আমরা আরেকটু মডিফাই করতে পারবো। দেখো ধরো আমি যদি মনে করি এই জিনিসটাকে এইখানে নেই আর এই জিনিসটাকে এখানে দেই, তাহলে উপরে কি h1 আছে, বসালাম h1, h2 টা নিচে নিয়ে যাও, তাহলে h2 টাকে নিচে নিয়ে গেলাম ইকুয়াল t1 টা উপরে চলে যাবে t1 স্কয়ার, আর নিচে কি আছে বলো তো আমাদের t2 স্কয়ার। তাহলে আমরা এটাকে এইভাবেও মনে রাখতে পারবো যে h1 ভাগ h2 ইকুয়াল t1 স্কয়ার ভাগ কত আমাদের t2 স্কয়ার। তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, অনেক সময় এমসিকিউ তোমাদের এগুলো আসবে, অথবা ম্যাথ করতে গেলে আমাদের এগুলো লাগবে। অথবা তুমি যদি মনে করো এটা উল্টাইতে চাও, নিচের সব জিনিসগুলো উপরে উঠায় দাও, উপরে উঠাইলে কত আসে বলো h2 ভাগ h1 ইকুয়াল এটাকে উপরে তুলে দাও, তাহলে কি হবে t2 স্কয়ার ভাগ কত আমাদের বলো তো t1 স্কয়ার। এখান থেকে অনেক সময় তোমাকে এই h2 এর মানটা বের করতে বলতে পারে, h2 বের করতে বলতে পারে, তাহলে এই যে এই জায়গার সাথে এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে আমরা বলতে পারি যে h2 ইকুয়াল t2 স্কয়ার ভাগ হচ্ছে t1 স্কয়ার ইনটু এর সাথে গুণ হবে h1, তাহলে গুণ করে দিলাম h1। এটা দিয়ে কিন্তু অনেক সময় এমসিকিউ তে তোমাদের ম্যাথ দিতে পারে যে দুইটা সময় দেওয়া আছে, একটা উচ্চতা দেওয়া আছে আর একটা উচ্চতা তোমাকে বের করতে বললো, তাহলে আমরা পরন্ত বস্তুর এই তৃতীয় সূত্র দিয়ে কিন্তু বিভিন্ন সময়ের উচ্চতা কিন্তু বের করতে পারবো। চলো এই সূত্র দিয়ে একটা ম্যাথ আমরা সলভ করে আসি। একটা एग्जांपल যদি করি আমরা, পরন্ত বস্তুর 2 সেকেন্ডে দূরত্ব 10 মিটার হলে 4 সেকেন্ডে দূরত্ব কত হবে? 2 সেকেন্ডে তার দূরত্ব যদি 10 মিটার হয় তাহলে 4 সেকেন্ড পর দূরত্ব কত হবে? দেখো এই যে 2 সেকেন্ড প্রথম সময়, তার মানে t1 দেওয়া আছে, দূরত্ব 10 মিটার এটা দেওয়া আছে আমাদের h1 দেওয়া আছে, 4 সেকেন্ড মানে হচ্ছে t2 দেওয়া আছে, দূরত্ব মানে হচ্ছে h2, এটা বের করতে বলা হয়েছে, এটা বের করতে বলছে যে h2 বের করো। তাহলে আমাদের সূত্রের মধ্যে বলাই আছে
তাহলে আমরা যদি এখান থেকে লিখি যে H2 ইকুয়াল, দেখো উপরে কিন্তু T2 আছে, তাহলে লিখলাম T2 ভাগ নিচে কত আছে বলতো আমাদের T1, এই দুইটার উপরে স্কয়ার আছে, এই দুটোকে আমি একবারে হোল স্কয়ার লিখলাম, ইনটু সাথে কি আছে বলতো আমাদের H1 আছে, H1 লিখলাম। এখন তুমি জাস্ট দেখে দেখে মানটা বসাও। দেখো এই T2 মান কত আছে 4, আর T1 এর মান কত আছে 2, এর উপরে কিন্তু আছে হচ্ছে স্কয়ার, আর H1 এর মান দেওয়া আছে 10। এখন এটা ক্যালকুলেশন করো, 2 4 2 স্কয়ার মানে 4 ইনটু হচ্ছে আমাদের 10, তার মানে H2 এর ভ্যালু হবে 40 মিটার। এই ধরনের ম্যাথ গুলো তোমাদের অনেক সময় বোর্ডে অথবা স্কুলের পরীক্ষায় কিন্তু এমসিকিউ দিয়ে দিতে পারে, পরন্ত বস্তু রিলেটেড যে এমসিকিউ গুলো আছে। তোমরা বুঝতে পারছো নাকি আমাকে জানাও বাচ্চারা? তুই না পারবি না, এদিকে কমেন্ট করেছো, কোন প্রবলেমটা আমাকে একটু আবার মেনশন করে বলতে হবে, আবার একটু বলো, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। বল এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমার বাচ্চারা? কালকের পরীক্ষায় কিন্তু আজকের ক্লাস থেকে অনেক মার্কস কম পড়বে। আচ্ছা দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি পরন্ত বস্তুর যে সূত্রগুলো আমরা যদি আবার একটু রিভিউ করে আসি, তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র লিখো, তাহলে শুধুমাত্র তোমরা এই বিবৃতির অংশটা লিখবা যে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর যে কোন সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। খুব গুরুত্বপূর্ণ আসার মতো এই সংজ্ঞাটা করবা। এরপর আমাদের পরে যেটা ছিল হচ্ছে আমাদের পরে যে অংশটা আছে যে আমাদের যদি পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র বলে তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের কি আমরা একটু দেখে আসি। দ্বিতীয় সূত্রটা ছিল এরকম যে প্রথমে অবশ্যই কিন্তু শর্তটা আগে লিখে নিবা যে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর যে কোন সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের কি বলতো আমাদের সমানুপাতিক। তাহলে আমাদের দ্বিতীয় সূত্র বলে এটা লিখবো। আর যদি প্রথম সূত্র বলে তাহলে শর্ত হবে তিনটা, স্থির অবস্থান থেকে মুক্ত এবং একই উচ্চতা থেকে, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই হচ্ছে আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তু তিনটা শর্ত। এখন আসো পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ করবো আমরা। পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর কতগুলো সমীকরণ আছে, সমীকরণ গুলো আমার লাগবে যে পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। এখন পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ গুলো করার জন্য তুমি যেটা করতে পারো, আমরা আগে গতির সমীকরণ গুলো করি। যে গতির যে সমীকরণ গুলো আছে, গতির সমীকরণ এখান থেকে আমরা কনভার্ট করবো হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ, পরন্ত অথবা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ একসাথে খাবো নিক্ষিপ্ত বস্তুর জন্য। দেখো তোমরা গতির সমীকরণ যেটা প্রথম সমীকরণটা পড়েছো যে v ইকুয়াল u প্লাস at, দুই নাম্বার পড়েছিলা v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as, তিন নাম্বার পড়ছো তোমার হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। এই পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর যে সমীকরণ গুলো আছে এগুলো মুখস্থ রাখার তেমন কিছু নাই, এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো সূত্র বানাবা। জাস্ট যে চেঞ্জটা আসবে, আগের জন্মে যাহা তুমি a লিখতা এই জন্মে সেটা হবে g, আগের জন্মের s এই জন্মে হবে h। তার মানে আমরা গতির সমীকরণ গুলো ইউজ করি x অক্ষ বরাবর, গতির সমীকরণ গুলো x অক্ষ বরাবর, আর পরন্ত আর নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ গুলো ইউজ করা হয় y অক্ষ বরাবর। খাড়া উপরে মারো বা নিচে ফেলো দুইটাই কিন্তু আমাদের হচ্ছে y অক্ষ বরাবর কাজ করবে। আর পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নরমালি g কাজ করে, আর এই ক্ষেত্রে তোমার হচ্ছে a কাজ করে। তাহলে পরন্ত নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ গুলোকে আলাদা করে আর ডিফাইন করার বা মনে রাখার কোনো প্রয়োজন নাই, তোমরা এগুলোকে কনভার্ট করবা। যেমন আমি কনভার্ট করে দেখো, v সব গতিতেই সেম, v ইকুয়াল u সবখানেই সেম, u সেম থাকবে। আগের জন্মে শুধু প্লাস লিখতা, এখানে প্লাসও লিখবো মাইনাস লিখবো, যে কোনো একটা লিখবা। কখন কি লিখবা আমি বলে দিচ্ছি। আর এর পরিবর্তে আমরা লিখবো কি বলতো, gt লিখবো। এখন এখানে আসো, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস মাইনাস 2, a হয়ে যাবে হচ্ছে g আর s হয়ে যাবে হচ্ছে আমাদের h। এটা যদি সলভ করি আমরা, এই s টাকে বানাবো আমরা h ইকুয়াল ut সেম থাকবে ut প্লাস মাইনাস হাফ at স্কয়ারের জায়গায় হবে
হাফ ডিটি স্কয়ার। তাহলে এই যে সূত্র সমীকরণগুলো পাইলাম, এই সমীকরণগুলোই কিন্তু পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুগুলোর জন্য প্রযোজ্য। এই সমীকরণগুলোই পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর জন্য সমীকরণ প্রযোজ্য, কিন্তু এই সূত্রের মধ্যে একটু দুষ্টামি আছে। দেখো একটু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কখন তুমি প্লাস ব্যবহার করবা আর কখন মাইনাস ব্যবহার করবা। এখন দেখো যদি বস্তুকে মেরে দাও উপর দিকে, এই দেখো উপর দিকে নিক্ষিপ্ত করো, নিক্ষিপ্ত বস্তু যদি প্রশ্নের মধ্যে নিক্ষিপ্ত বস্তু বলে, নিক্ষিপ্ত বস্তু মানে কি? মেরে দেওয়া বস্তু, খাড়া উপর দিকে মারা বস্তু, খাড়া উপর দিকে মারা বস্তু। যদি বস্তুকে আমরা খাড়া উপর দিকে মারি, দেখো পৃথিবীর যে আকর্ষণ, পৃথিবীর আকর্ষণটা কোন দিকে? নিচের দিকে। পৃথিবী তোমাকে নিচে টানে, বাট বস্তুকে কোন দিকে পাঠাচ্ছ? পৃথিবীর বিরুদ্ধে পাঠাচ্ছ, উপর দিকে পাঠাচ্ছ। পৃথিবী তোমাকে নিচের দিকে টানবে, বাট বস্তু কোন দিকে যাচ্ছে? উপর দিকে। তখন সূত্রের মধ্যে কিন্তু আমাকে কি বসাইতে হবে? একটা মাইনাস বসাইতে হবে। তার মানে নিক্ষিপ্ত বস্তুগুলোর জন্য সেম সূত্রের মধ্যে আমরা হচ্ছে নেগেটিভ ইউজ করব। নিক্ষিপ্ত যে বস্তুগুলো আছে, নিক্ষিপ্ত কোনগুলা? যেগুলো খাড়া মারবা, খাড়া মারবা কোন দিকে? মারা, আর উপরে মারবা। একটা বস্তুকে যদি উপর দিকে মারা হয়, নিক্ষেপ করা হয়, তাহলে এই সূত্রের মধ্যে মাইনাস ইউজ করতে হবে বাচ্চারা। কেন মাইনাস? পৃথিবী টানে নিচে, বস্তু যায় উপরে, পৃথিবীর বিরুদ্ধে যায়, এই কারণে একটা মাইনাস ব্যবহার করতে হবে। এবং একটা বস্তুকে যখন তুমি নিক্ষেপ করবা, একটা বেগে ঢিল মারা লাগবে। এই যে দেখো, এই যে মারি, এই যে মারি, এই যে মারলাম, এই যে বস্তু যাচ্ছে, বস্তুটা কিন্তু পড়ে গেছে, যাওয়ার পর আবার কিন্তু পড়েও গেছে। এই যে বস্তুটা মারো, এই মারার সময় একটা বেগে মারতে হয়। তাহলে তুমি যে বেগে মারবে, দেখো বেগে মারছো, পড়ে যাচ্ছে, আবার যাওয়ার পর কিন্তু আবার ফিরে আসবে। তাহলে সর্বোচ্চ দেখো উপরে মারতেছো, বেগ কমতেছে 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 কমতেছে, একটা উচ্চতায় যাওয়ার পরে তার বেগ কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাহলে একটা নিক্ষিপ্ত বস্তুর জন্য আদি বেগ থাকবে, আদি বেগ সর্বোচ্চ বেগ, মনে রাখবা আদি বেগ সর্বোচ্চ বেগ। নিক্ষিপ্ত বস্তুর আদি বেগটাই সর্বোচ্চ বেগ। যত উপরে উঠবে, পৃথিবীর বিরুদ্ধে মারছো, বেগ ধীরে ধীরে কমবে। এবং সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বেগ, বাচ্চারা কত মজা, বেগ কি হয়ে যাবে আমাদের? শূন্য হবে। এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে যে একটা নিক্ষিপ্ত বস্তুর জন্য উপর দিকে ঢিল মারা যে বস্তুগুলো আছে, এই বস্তুগুলোর জন্য যখন মাসও পড়ে উপরে মারার জন্য একটা মাইনাস ইউজ করতে হবে। এই সূত্রগুলোর ভিতরে মাইনাস ইউজ করতে হবে। এবং এই আদি বেগটা হবে সর্বোচ্চ বেগ, এবং সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে তার যে বেগের ভ্যালুটা আছে, এই বেগের ভ্যালুটা কি হবে? আমাদের শূন্য হবে। আর তুমি যদি হচ্ছে পড়ন্ত বস্তু নিয়ে কাজ করতে চাও, পড়ন্ত বস্তু ফেলে দিছো, পৃথিবী টানেও নিচের দিকে, বস্তু যাচ্ছেও নিচের দিকে, এই জন্য সূত্রের মধ্যে কি বসাইতে হবে? আমাদের প্লাস। সহজ বিষয়। এই সূত্রগুলোর মধ্যে যে প্লাস মাইনাসের বিষয়টা আছে, প্লাস মাইনাসের বিষয়টা আছে, মারলে হবে মাইনাস, ফেললে হবে প্লাস। সহজ বিষয়। মারলে হবে মাইনাস, ফেললে হবে প্লাস। আর যখন ফেলবা পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর জন্য আদি বেগ অলওয়েজ শূন্য। আদি বেগ, এটার আদি বেগ কিন্তু কি হবে? আমাদের শূন্য হবে। আদি বেগ অলওয়েজ জিরো হবে, আদি বেগ জিরো। কিন্তু বস্তু যত নিচে পড়বে, বেগ বাড়বে, বেগ বাড়বে, বেগ বাড়বে, সময় বাড়বে, বেগ বাড়বে। আমি বলি নাই, গ্যালিলিও বলেছে সময় বাড়লে বেগ বাড়বে। এবং বস্তুর বেগ বাড়তে 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 ভূমিতে যখন প্রায় টাচ করে ফেলবে, তার পূর্ব মুহূর্তে তার বেগটা সবচেয়ে বেশি হবে। তাহলে ভূমিতে স্পর্শের পূর্ব মুহূর্তে, ভূমিতে স্পর্শের ঠিক পূর্ব মুহূর্তে, ঠিক পূর্ব মুহূর্তে, মুহূর্তে বেগ কি হবে? আমাদের সর্বোচ্চ হবে। ভূমিতে পড়ার ঠিক আগে আগে, ভূমিতে পড়ার ঠিক আগে আগে ওই বস্তুর বেগটা কিন্তু সবচেয়ে বেশি হবে। তাহলে বাচ্চারা আসলে আমরা একটু রিভিউ করি, রিভিউ। হ্যাঁ দেখো কত মজার জিনিস এগুলো, যে আমাদের পড়ন্ত আর নিক্ষিপ্ত বস্তুর সূত্র হচ্ছে এই তিনটা সূত্র আছে। এখান থেকে 1 মার্কস এমসিকিউ তোমাদের কমন আসবেই। হ্যাঁ, এবং সিকিউতে আমাদের এগুলো কাজে লাগবে। যে কখন প্লাস মাইনাস গেমটাকে বলি, উপর দিকে মারলে সূত্রের মধ্যে মাইনাস ইউজ করবা, উপর থেকে ফেলে দিলে সূত্রের মধ্যে প্লাস ইউজ করবা। যখন মারবা তখন আদি নিক্ষিপ্ত বস্তু, তার জন্য আদি বেগ থাকবে, আদি বেগ বসাই দিয়ে কাজ করবা। আর যখন পড়ন্ত বস্তু হবে, তখন অলওয়েজ আদি বেগটা কি ধরে নিতে হবে? শূন্য ধরে নিতে হবে। আর পড়ন্ত বস্তুগুলোর ক্ষেত্রে দেখো, ভূমিতে স্পর্শ করার আগের যে বেগটা আছে, এই বেগটাই কিন্তু ম্যাক্সিমাম ভেলোসিটি হবে। আর নিক্ষিপ্ত বস্তুগুলোর জন্য সর্বোচ্চ উচ্চতায় বেগ কিন্তু শূন্য হয়ে যাবে। বলো তোমরা এটা বুঝতে পারছো কিনা? আমার বাচ্চারা কি বুঝতে পারছে?
বলো এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা জানাও। তোমাদের মন্তব্যগুলো আমার কাছে পরে আসতেছে, আমি দেখতে পাচ্ছি না। সমস্যা না, আমি লাইভ শেষ করার পরে তোমাদের তো কমেন্ট সেকশনে জানাবো, তোমরা তোমাদের মতো প্রশ্ন করে রাখো। বলো বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, বাচ্চারা দ্রুত বলো। ঠিক আছে, তাহলে আমাদের এই একটা পার্ট আলোচনা গেল। এখন আসলে আমরা সর্বোচ্চ উচ্চতার সমীকরণ বের করব। সর্বোচ্চ উচ্চতা, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয় খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা সিকিউতেও আসে এবং এমসিকিউতে আসে, কিন্তু যে একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা বের করো। আমরা কিভাবে একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা বের করব? যেহেতু বস্তুটা নিক্ষিপ্ত, সূত্রের মধ্যে কিন্তু মাইনাস বসাইতে হবে। আর সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি ভি এর ভ্যালু কিন্তু কত হয় বলতো, আমাদের 0 হয়। সো আমরা ভি এর মান 0 বসাই দিয়ে আমরা এখন এইচ এর একটা মান বের করব। দেখো আমরা সূত্র জানতাম ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার, যেহেতু নিক্ষেপ করছো সূত্রের মধ্যে মাইনাস বসাবা 2gh। এখন যেহেতু এটাকে আমরা সর্বোচ্চ উচ্চতা বলতেছি, তুমি চাইলে শুধু এইচ লিখতে পারো, সমস্যা নাই। আমরা একটু স্পেশাল বোঝানোর জন্য, এই সর্বোচ্চ জিনিসটা বোঝানোর জন্য এইচটাকে একটু বড় হাতে লিখতাম। এই বড় হাতের এইচ দ্বারা সর্বোচ্চ উচ্চতা বোঝাচ্ছি, এটা দ্বারা সর্বোচ্চ উচ্চতা বোঝাচ্ছি। তোমার যদি মনে হয় না আমি এইচ লিখবো না, তুমি এখানে এইচ লিখবা, তাইলে হবে। অথবা যদি এইচ ম্যাক্স লিখতে চাও তাইলে হবে, যা তোমার মনে চায়, হ্যাঁ তা লিখতে পারবো। যা তোমার মনে চায় তাই লিখতে পারবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তবে বড় হাতের এইচ থেকে জিনিসটা কি হয়, সুন্দর হয়, সম্মান দেখা গেল। হ্যাঁ, যে সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা দেখো, এখন আমরা যদি ক্যালকুলেট করি, যেহেতু সর্বোচ্চ উচ্চতায় বের করব আমরা, সর্বোচ্চ উচ্চতায় ভি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 স্কয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 2gh। এখান থেকে এই মাইনাস 2h যদি বাম পাশে আনো তাহলে লেখা যায় 2gh ইকুয়াল হচ্ছে আমাদের ইউ স্কয়ার। তাহলে এখান থেকে h যদি আমি বের করি, এই h ইকুয়াল লেখা যাবে ইউ স্কয়ার ভাগ কত আমাদের 2g। এটাই হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। যদি তোমাদের এমসিকিউ তে আসে, এমসিকিউ আসলে এই সূত্রটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে ম্যাথ করে ফেলবো, যে ইউ স্কয়ার, ইউ মানে নিক্ষেপণ বেগটা বা আদি বেগটা, আর জি মানে তোমরা সবাই জানো 9.8। তাহলে সর্বোচ্চ উচ্চতার সমীকরণ হচ্ছে আমাদের ইউ স্কয়ার ভাগ হচ্ছে 2g। আর যদি সিকিউ আসে, সিকিউ আসলে পুরোটাই সলভ করতে হবে। সিকিউ এর জন্য কিন্তু ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করা যাবে না। এমসিকিউ আসলে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করে করতে পারবা, বাট সিকিউ আসলে পুরো ক্যালকুলেশনটা সলভ করে করতে হবে। হ্যাঁ, তাহলে আসো সর্বোচ্চ উচ্চতার সমীকরণ পাইলাম h ইকুয়াল ইউ স্কয়ার ভাগ কত আমাদের 2g। জি এর মান মুখস্থ, জি এর মান তোমরা বাচ্চা কাল থেকে পড়ো 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তোমাকে যদি ইউ এর একটা মান আমি দিয়ে দেই, তাহলে মানটা বসাই দিলে কিন্তু কার মান চলে আসবে, h এর মানটা কিন্তু চলে আসবে। সো এইভাবে আমরা h বের করতে পারবো। এখন আসো যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বের করব। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, তার মানে আমরা এখন টাইম বের করতে যাচ্ছি। এই যে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কি পরিমাণ সময় লেগেছে, তার কি পরিমাণ কি লেগেছে, সময় লেগেছে, এই সময়টা আমরা বের করব। তাহলে দেখো আমরা জানি v ইকুয়াল ইউ, যেহেতু উপরে মারছো, মারছো মানে মাইনাস gt, কি v ইকুয়াল ইউ মাইনাস gt। তাহলে এখান থেকে বা এই v সর্বোচ্চ উচ্চতা বলা আছে, এই কারণে এই v এর ভ্যালুটা কত বসাইতে হবে, 0 বসাইতে হবে। ইউ মাইনাস হচ্ছে gt, এই মাইনাস ভদ্রলোককে এই পাশে আনো, তাহলে বা মাইনাস এই পারে আনলে প্লাস gt হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে ইউ। তাহলে বা t ইকুয়াল লেখা যায় ইউ বাই জি। এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, ইহাই ওঠার সময়, ইহাই নামার সময়। তার মানে এটাকে আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বলতে পারি, আবার কি নামার সময় বলতে পারি। এটাকে আমরা উত্থান কাল,
উত্থান কাল বলতে পারি, আবার এটাকেই বলতে পারি পতন কাল। একবার জীবনে উঠবা, একবার জীবনে নামবা। উঠা একবার, আবার কি নামা। যে উঠার সময় যেটা হবে, নামার সময় কি হবে আমাদের এটা, সেটাই হবে। উত্থান কাল এবং পতন কাল পরস্পর সমান হয়। তাহলে দেখো, যদি সিকিউ তে আসে তাহলে পুরোটা ক্যালকুলেশন করে নিবা, আর যদি এমসিকিউ তে আসে তাহলে আমাদের জাস্ট এইটুকু ইউজ করলে হবে। তাহলে সিকিউ এবং এমসিকিউ দুইটা প্যাটার্ন কিন্তু আমরা বলে দিলাম। আবার যদি ধরো সিকিউ তে চলে আসে, তুমি দুষ্টামি করে একটু অলসতা করে যদি এটা লিখছো, তাহলে তুমি গেচান করে জিরো দিয়ে দিবে। হ্যাঁ, জিরো নেওয়া যাবে না, পুরোটা ক্যালকুলেশন করে দেন জাস্ট জি এর মান তুমি জানো, শুধু ইউ এর মান তোমার লাগবে। প্রশ্নের মধ্যে ইউ দেওয়া থাকবে, মানটা বসাই দিলে কিন্তু উত্থান কাল বলো অথবা পতন কাল বলো, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বলো, সবগুলো কিন্তু আমরা এইখানে মান বসাই দিলে সলভ করতে পারবো আর কি, আশা করি। ওকে, এখন আসো আমরা বিচরণ কাল বের করব। বিচরণ কাল, বিচরণ কাল বলতে পারি হচ্ছে উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল বলতে পারি আবর্তন কাল। আবর্তন কাল আমরা পর্যায় কাল চাইলে বলতে পারি, যদি পর্যায় কাল বলা উচিত না তো লিখতে পারো, পর্যায় কাল না লিখে আমরা লিখি হচ্ছে ভূমিতে ফিরে আসার সময়। ভূমিতে ফিরে আসার সময় অথবা শূন্যে থাকার সময়। দেখো, একটা বস্তুকে মারছো পড়ে, পড়বে নিচে, মারা পড়া, এই যে মারা পড়া, এই যে টোটাল সময়টা আছে, মারছো পড়ে, পড়বে নিচে, মারা পড়া, এই টোটাল সময়টার নামই হচ্ছে বিচরণ কাল। মারছো পড়ে, পড়ছে নিচে, মারছো পড়ছে, এই যে বিষয়টার নামে উড্ডয়ন কাল, এটার নামে আবর্তন কাল। তার মানে মারা থেকে পড়া, এটা কি বলা হয়, ফিরে আসা। তারপর মারছো পড়ে আবার তোমার আগের জায়গায় ফিরে আসছে, এই সময়টাকে ভূমিতে ফিরে আসার সময় বলা যায়। এটাকেই বলা হয় শূন্যে থাকার সময়। কারণ তুমি যখন বস্তুটাকে মারছো, তোমার হাতে ফিরে আসার আগ পর্যন্ত এই কিন্তু হেলে দুলে শূন্যস্থানে কিন্তু ভাসমান ছিল। তার মানে এই সময়টা হচ্ছে শূন্যে থাকার সময়ের ইকুয়েশন। শূন্য থাকার কি বলছি আমরা, সময়ের ইকুয়েশন। সো তুমি এইভাবে বিষয়টাকে সলভ করতে পারো। তাহলে এই সময়টা আমরা কিভাবে বের করবো, এই সময়টাকে আমরা কিভাবে বের করবো? দেখো, এই সময়টাকে আমরা কিভাবে বের করতে পারি, তুমি একটা বস্তুকে প্রথমে উপরের দিকে উঠাইছো, আবার বস্তুটাকে নিচের দিকে নামাবা। তাহলে খেয়াল করে দেখো, তুমি একটা বস্তুর উত্থান কাল করছিলে টি, একটা বস্তুর উত্থান কাল মানে উপরে ওঠার সময় টি, আবার নামার সময় টি। তাহলে তোমার উঠা প্লাস নামা, এর মধ্যে সময় ছিল হচ্ছে দুইটা। উঠা প্লাস নামা, একবার ওঠার সময়, একবার নামার সময়। এই পুরো জিনিসটাকে বলা হয় বিচরণ কাল। বড় হাতে টি দিয়ে প্রকাশ করা যায়। টি প্লাস টি, টি প্লাস টি, উঠা প্লাস নামা, এটার নাম হলো ভূমিতে ফিরে আসার সময়। তাহলে দেখো, এই টি এর মান তুমি জানো ইউ বাই জি, প্লাস এই টি এর মান তুমি জানো ইউ বাই জি, দুটো যোগ করলে পাবা 2u বাই জি। এটাই বিচরণ কাল, ভূমিতে ফিরে আসার সময়, শূন্য স্থানে থাকার সময়, এই পুরো বিষয়টা সূত্র যে 2u ভাগ জি, 2u ভাগ জি। এই সূত্রটা দিয়ে আমরা একটা বস্তুকে মারা পড়া, উড্ডয়ন কাল, বিচরণ কাল, আবর্তন কাল, ভূমিতে ফিরে আসার সময়, এই জিনিসপত্রগুলো কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো। সো আমাদের পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, তারপর পড়ন্ত বস্তু সমীকরণ, সূত্র সবগুলো কিন্তু আমাদের আলোচনা শেষ। এখন আমরা ধাপে ধাপে এই টপিকগুলোর উপর ম্যাথমেটিক্যাল টার্ম ডেভেলপ করব। তাহলে প্রথমে আসে একদম বেসিক ম্যাথ যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1, একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। দেখো, মারছো পড়ে, খাড়া করে মারছো, কোন চেয়ে মারছো। এখন এখান থেকে কতগুলো প্রশ্ন আছে। 1 নাম্বার যে প্রশ্নটা আছে, সর্বোচ্চ উচ্চতা বের করো। সর্বোচ্চ উচ্চতা বের করো। 2 নাম্বার, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বের করো। 3 নাম্বার, বস্তুটি কখন ভূমিতে আঘাত করবে
4 নাম্বার 1 সেকেন্ড সময় পর বেগ বের করো। 5 নাম্বার 1 সেকেন্ড সময় পর উচ্চতা বের করো। অথবা বলতে পারে 3 মিটার উচ্চতায় বেগ কত হবে। ওকে, তাহলে আমাদের এই 6 টাইপের প্রশ্ন হতে পারে। এই 6 টাইপের প্রশ্ন আমরা সলভ করব, যে দেখো কিভাবে সলভ করা যায়। সো প্রশ্ন মধ্যে তোমাকে বলছে, কিছুই বলে নাই, জাস্ট বলছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে মারা হয়েছে খাড়া মানে নিক্ষিপ্ত বস্তু, খাড়া ভাবে মারছো মানে কি নিক্ষিপ্ত বস্তু, এটা বলে দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে ইউ এর মান, প্রশ্নের মধ্যে শুধু একটা ইউ দেওয়া আছে। ইউ এর মান তোমাকে তারা দিয়ে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড। ইউ এর মান দিয়ে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড। এই মানটাকে ধরে আমরা এখন ম্যাথটা সলভ করব। যে ইউ এটা দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটাকে ধরে 1 নাম্বার প্রশ্ন সর্বোচ্চ উচ্চতা। বাচ্চারা দেখো, সর্বোচ্চ উচ্চতার সমীকরণ আমরা পড়েছিলাম h ইকুয়াল ইউ স্কয়ার ভাগ কত আমাদের 2g। তবে সিকিউতে আসলে কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করব না, আমরা যেভাবে শিখিয়েছি সেভাবে এই সমীকরণ বানিয়ে দেন বসাবো। তবে এমসিকিউ আসলে ডিরেক্ট ইউজ করব। তাহলে ইউ h ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। তাহলে ইউ এর মান দেখো দেওয়া আছে 20, তাহলে 20 স্কয়ার ভাগ 2 ইনটু 9.8। এটা ক্যালকুলেশন করলেই তোমরা হচ্ছে h এর যে মানটা আছে এটা কিন্তু পেয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে তোমরা h এর মান পাবা, ক্যালকুলেশনের উপর বাসায় করে নিবা। ওকে, এরপর আসো আমরা যদি 2 নাম্বার প্রবলেম সলভ করি। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়ের সমীকরণ আমরা বের করছিলাম u বাই g। u মানে 20 দেওয়া আছে, g এর মান 9.8 তুমি জানো, জাস্ট মানটা বসাই দিলেই তোমরা কিন্তু হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়টা বের করে ফেলতে পারবে। এখন জাস্ট মান বসাই দিবা। এরপর আসো বস্তুটি কখন ভূমিতে আঘাত করবে, মানে ভূমিতে ফিরে আসবে, মার বা উপরে পড়বে নিচে, এই যে টোটাল বিচরণ কাল, এটা সূত্র করেছিলাম বড়টি, এটাই কোড হচ্ছে 2u বাই g। জাস্ট কত সহজ, মান বসাবা 2 ইনটু ইউ, তোমার জীবনে ইউ হচ্ছে 20 আর 9.8 g এর মান ক্যালকুলেশন করে মান বসালেই t এর মানটা কিন্তু তোমরা পেয়ে যাবে। একটু তোমার নিজের বাসায় কষ্ট করা লাগবে, তাই না? একটু লিডার করো, আমাদের এটা পুরো নাই। আচ্ছা বাচ্চারা দেখো, এখানে তোমরা একটা সলভ করবা। এরপর আসো 1 সেকেন্ড সময় পর বেগ চাইছে। আমি কিন্তু এখানে মারা বস্তু নিয়ে কাজ করছি, মানে নিক্ষিপ্ত বস্তু। 1 সেকেন্ড মানে কি টি এর বেগ চাইছে, মানে সময়ের বেগ চাইছে, সময়ের বেগ। তো সময়ের বেগ যদি বলে, সময়ের বেগের সূত্র হচ্ছে বাচ্চারা দেখো v ইকুয়াল ইউ, এই যে বেগ 1 সেকেন্ড পরে বেগ বের করব, v বের করতে বলছে ইউ, মাসও পরে সূত্রের মধ্যে মাইনাস বসবে আর হচ্ছে gt। তাহলে v ইকুয়াল ইউ মাইনাস gt, এটাই হচ্ছে সময় পরে বেগ। 1 সেকেন্ড 2 সেকেন্ড যত সেকেন্ড মন চায় তারা বলুন, সময়ের বেগ বের করার সূত্র হচ্ছে এটা, v ইকুয়াল ইউ মাইনাস gt। তো আমরা ইউ বসাবো, এখানে আমরা ইউ দেওয়া আছে 20 বসাইলাম, মাইনাস জি এর মান 9.8 বসাইলাম, টি এর মান তারা 1 সেকেন্ড বলে দিয়েছে সেটাও বসাইলাম। জাস্ট এটা ক্যালকুলেশন করলে যে আনসারটা হবে সেটা হবে একটা নির্দিষ্ট সময় পর বেগের যে ভ্যালুটা। এরপরে যদি আমরা 5 নাম্বারটা তোমাদেরকে দেখাই, 5 নাম্বার এখানে বলা হয়েছে 1 সেকেন্ডে উচ্চতা কত। উচ্চতা 1 সেকেন্ডের উচ্চতা মানে কি সময়ের উচ্চতা। সময়ের উচ্চতার জন্য সূত্র তোমাদের শিখেছিলাম h ইকুয়াল ইউটি, উপরে মারছো মাইনাস হাফ জি কত আমাদের টি স্কয়ার, মান বসাও, ইউ মানে 20, টি মানে 1 মাইনাস হাফ, জি মানে 9.8, টি মানে 1 স্কয়ার। ক্যালকুলেশন করে জাস্ট মানটা বসাই দেব, ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা হয়ে যাবে। সো এইভাবে আমরা নিক্ষিপ্ত বস্তুর একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু উচ্চতার যে বিষয়টা আছে এটাও কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো। ওকে, এরপর আসো আমরা যে 6 নাম্বার বলি। আমাকে বলছে 3 মিটার উচ্চতায় বেগ কত। 3 মিটার উচ্চতায় বেগ মানে কি উচ্চতার বেগ। মনে রাখবো বাচ্চারা, বেগ দুইটা, একটা হলো সময়ের বেগ, একটা হলো উচ্চতার বেগ। সময়ের বেগ বললে v ইকুয়াল ইউ মাইনাস gt, আর উচ্চতায় বেগ বললে v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। এটা হলো উচ্চতা।
উচ্চতায় বেগ, এটা হলো সময়ের বেগ। প্রশ্ন পড়ে পড়ে কিন্তু উত্তর ঠিক মতো লিখবা। সময় বললে এটা হবে, আর উচ্চতায় বললে এটা হবে। যেহেতু এখানে বলে দিয়েছে 3 মিটার উচ্চতায় বেগ বের করতে হবে, তাহলে কিন্তু আমরা এটা দিয়ে না করে এটা দিয়ে একটা সলভ করব। তাহলে আসো আমরা করি যে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2gh। তাহলে এখান থেকে বা আমাকে v বের করতে বলছে, v ইকুয়াল এই স্কয়ার তুলে দেওয়ার জন্য আমি রুট করে দিলাম যে u স্কয়ার মাইনাস 2gh। মানটা বসাবা, u এর মান তোমাকে দেওয়া আছে v স্কয়ার মাইনাস 2 ইনটু 9.8 ইনটু h এর মান 3 মিটার উচ্চতায় বলছে 3। এটাকে ক্যালকুলেশন করলে যে আনসারটা হবে সেটাই হবে v এর ভ্যালু। কত মজার মজার প্রশ্ন, কত সহজ প্রশ্ন। ফিজিক্স যে এত সহজ কেন? দেখো সব করা যায়, কোনো মুখস্থ কিছু করা লাগে না, সূত্রগুলো জানলে সব ম্যাথ করা যায়। সো আমরা দেখো একটা টাইম 6টা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলছি খুব অল্প সময়ের মধ্যে। আশা করি আমরা সেকেন্ড एग्जांपल যাব। আমাদের সেকেন্ড एग्जांपल যেটা আছে, সেকেন্ড एग्जांपल আরো মজার সহজ প্রশ্ন। দেখো একটি বস্তুকে এতক্ষণ তো মারলাম, এখন ফেলবো। দেখো একটি বস্তুকে 30 মিটার, এটা হোলি ক্রসের খুব পছন্দের একটা ম্যাথ সিটির জন্য, অথবা এমসিকিউর জন্য খুব আসে দিয়ে দেয় তারা। একটি বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। এখান থেকে তারা কতগুলো প্রশ্ন তোমাকে দিবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটি কত বেগে বস্তুটি ভূমিতে স্পর্শের পূর্ব মুহূর্তের বেগ কত? ভূমিতে স্পর্শের পূর্ব মুহূর্তের বেগ বা কত বেগে ভূমিতে আঘাত করবে, এইটার প্রশ্ন বলতে পারে। ভূমিতে স্পর্শের পূর্ব মুহূর্তে বেগ অথবা ভূমিতে আঘাতকারী বেগ, কথা বলতে পারে বস্তুটি কখন ভূমিতে আঘাত করবে। 3 নম্বর প্রশ্ন, 1 সেকেন্ড পর বেগ নির্ণয় করো। 4 নাম্বার 1 সেকেন্ড পর বস্তুর দূরত্ব অথবা উচ্চতা নির্ণয় করো। 5 নাম্বার। আচ্ছা আমরা এই 4টা প্রবলেম সলভ করি। যে বস্তুটি ভূমিতে স্পর্শের পূর্ব মুহূর্তের বেগ চাইতে পারে, তখন ভূমিতে আঘাত করবে। এটা সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে এই টপিক থেকে, আর বাকিগুলো আসতে পারে। সো আমরা আসো, এটা কিন্তু মারা বস্তু না নাকি ফেলা বস্তু। আগে দেখো একটা বস্তুকে এত মিটার উঁচু থেকে, উঁচু মানে h এর ভ্যালু দেওয়া আছে 30 মিটার, h এর ভ্যালু দেওয়া আছে 30 মিটার, ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিছো মানে পড়ন্ত বস্তু। দেখো ফেলে দিছো মানে কি পড়ন্ত বস্তু। তাহলে বস্তুটি ভূমিতে স্পর্শের পূর্ব মুহূর্তে তার বেগ কত হবে? যেহেতু ইহা ফেলে দেওয়া বস্তু, তার মানে চোখ বন্ধ করে রাখবা, মুখস্থ রাখবা, ইউ এর মান হচ্ছে 0, ইউ অলওয়েজ 0, পরন্ত মানে ইউ 0। তাহলে আমাকে ভূমিতে স্পর্শের পূর্ব মুহূর্তে, ভূমিতে স্পর্শ করছে ভাব, ঠিক আগে তার উচ্চতা কিন্তু প্রায় কত 30 হয়ে গেছে। তাহলে ওই 30 মিটার নিচের বেগ বের করতে বলছে। ভূমিতে স্পর্শের পূর্ব মুহূর্তের বেগ মানে হচ্ছে 30 মিটার নিচের বেগ। 30 মিটার কি নিচের বেগ, তারপরে কি উচ্চতায় বেগ বলছে। আমরা সূত্র জানি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার। ফেলে দিছো তাই সূত্র হবে প্লাস, মারলে হবে মাইনাস। ফেলে দিলে প্লাস, মারলে হবে মাইনাস। যেহেতু ফেলে দিছো বলে দিছে এজন্য প্লাস 2g কত আমাদের h। বাচ্চারা কত সুন্দর প্রশ্ন। ইউ ফেলে দেওয়া মানে ইউ অলওয়েজ 0, এটা 0 হয়ে গেলে এটা জীবন থেকে সরাবো, তাহলে এখানে এটা থেকে যাবে। তাহলে 2gh, তাহলে বা v স্কয়ার ইকুয়াল লেখা যায় 2gh। আমার লাগবে v, এই স্কয়ার কে সরাও, রুট করে দাও, রুট করে দিলে v ইকুয়াল √2gh। এটাই হচ্ছে নির্দিষ্ট
গভীরতায় বা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট উচ্চতায় বেগ বের করার একটা সূত্র, সেখানে মানটা বসায় দাও 2 ইনটু 9.8 ইনটু এই h এর মান যত মিটার উপর থেকে ফেলা হয়েছে 30 মিটার উপর থেকে, তাহলে বসায় দাও 30। এটাকে ক্যালকুলেশন করলে যা তোমার ক্যালকুলেটর আসবে তাই হবে এই ম্যাথটার আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। খুব মজার ও সুন্দর একটা প্রশ্ন, যে বস্তুটা কত বেগে ভূমিতে আঘাত করবে বা ভূমিতে আঘাত করার ঠিক ঠিক পূর্ব মুহূর্তে এই বস্তুটার বেগ কত হবে সেটা বের করার জন্য এই প্যাটার্নে করবা। আর এমসিকিউ আসলে ডিরেক্ট এটা v ইকুয়াল রুট ওভার 2gh, ডিরেক্ট এটা এমসিকিউ সলভ করতে পারবা। v ইকুয়াল রুট ওভার 2gh, h মানে ফেলা হচ্ছে যেখান থেকে আর যেই বিন্দুর বেগ চাইছে ওই দুইটার দূরত্বটা হচ্ছে h। সো আশা করি আমরা এটা বুঝাইতে পেরেছি, বাকিটা তোমরা বাসায় করবা। এখন আসো 2 নাম্বার, এই যে বস্তুটি কখন মানে সময়, এই যে ফেলে দিচ্ছ পড়ছে একটা সময়ের পর কি ভূমিতে সে আঘাত করবে, কখন মানে সময় বোঝায়। তাহলে ভূমিতে আঘাত করা মানে 30 মিটার নিচে নামা, ভূমিতে আঘাত করা মানে 30 মিটার সময় লাগে। তার মানে কি 30 মিটার নামতে কতটুকু সময় লেগেছে, সময়টা ফেলছে, তার সময় বের করব। h ইকুয়াল ut, ফেলে দিয়েছো তাই প্লাস হাফ g কত হলো তো আমাদের t স্কয়ার। বাচ্চারা কত সুন্দর প্রশ্ন। h ইকুয়াল u যেহেতু 0 আর 0 এর সাথে t গুণ করলে এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি বলতো হাফ g t স্কয়ার, বা দেখো এই যে 2 এর সাথে h গুণ আকারে আছে আর 1 এর সাথে g t স্কয়ার, আর গুণ করলে জিনিসটা হবে g t স্কয়ার ইকুয়াল 2h, বা এই t স্কয়ার বের করব আমরা, t স্কয়ার ইকুয়াল g টা এই পাশে গুণ আকারে ওই পাশে ভাগ করে দাও, 2h ভাগ হচ্ছে g। আর একটু আগাবো আমরা, আগাইলে t এর উপরে স্কয়ার আছে, স্কয়ার তুলে দিলে বর্গমূল করতে হয়, 2h ভাগ হচ্ছে g। এটাই হচ্ছে নির্দিষ্ট গভীরতা নামতে বা উচ্চতা নামতে সময়। তাহলে ভূমিতে আঘাত করার, এই যে মাটিতে ফিরে আসবে উপর থেকে ফেলছো, বস্তুটা কখন মাটিতে আঘাত করবে বা মাটিতে আঘাত করার সময়, এই ধরনের প্রশ্নগুলো এই সূত্রে করব আমরা। এমসিকিউ এর জন্য ডাইরেক্ট মনে রাখবে এটা রুট ওভার 2h/g, মান বসাও রুট ওভার 2 ইনটু ফেলে দিছো যেখান থেকে 30 মিটার আর g হচ্ছে 9.8, এটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া সেটাই কিন্তু এই মেথডের आंसर হবে। তার মানে একটা ফেলে দেওয়া বস্তু কখন ভূমিতে আঘাত করবে অথবা একটা নির্দিষ্ট উচ্চতায় নামতে তার কত সময় লাগবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা এই সমীকরণ দিয়ে করে ফেলতে পারবো। এমসিকিউ আসলে ডাইরেক্ট অ্যাপ্লাই করবা, আর সিকিউ আসলে এই কাহিনীটুকু করে নিতে হবে। আচ্ছা আসো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন বলছে, বাচ্চারা কত সহজ। 1 সেকেন্ড পর কি চাইছে বলতো আমাদের বেগ। 1 সেকেন্ড পর মানে কি সময়ের বেগ, 1 সেকেন্ড পর বেগ মানে কি সময়ের বেগ। তাহলে আমরা 3 নাম্বার বেগ v ইকুয়াল u, যেহেতু ফেলছো প্লাস gt, দেখো u কিন্তু আজীবনের জন্য 0 বসাইলাম, g এর মান 9.8 সেটাও বসাইলাম, t মানে যত সেকেন্ড বলছে 1 সেকেন্ড, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে এই ম্যাথের आंसर। তাহলে আমি 1 সেকেন্ড পরে কিন্তু চাইলে বেগটাও বের করতে পারবো, 1 সেকেন্ড পরে চাইলে কিন্তু আমরা বেগটা বের করতে পারবো। ওকে, আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা এখন আসো 4 নাম্বারটা লাস্ট প্রশ্ন এই টপিকের, যে 1 সেকেন্ড পর বস্তুর কি চাইছে দূরত্ব অথবা গভীরতা। তাহলে আমরা h ইকুয়াল কি জানি বলো, ut প্লাস হাফ g কত আমাদের t স্কয়ার, এটা দিয়ে আমরা দূরত্বটা বের করব। h ইকুয়াল ut প্লাস হাফ g t স্কয়ার, এই সূত্রের মধ্যে u 0 হওয়ার কারণে পুরোটা 0 হবে, সো হাফ g t স্কয়ার, মান বসাও হাফ ইনটু 9.8 ইনটু t স্কয়ার মানে কি 1 দেন স্কয়ার, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে এই ম্যাথটার आंसर। ওকে, তোমাদের আজকে পড়ন্ত বস্তুর মূলত প্রথম যে বেসিক লেভেলটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং এর পরবর্তী যে লেকচার কন্টেন্ট সেটা হবে হচ্ছে বুম। কারণ হচ্ছে ওইখানে আমরা পড়ন্ত লিখিত বস্তুর আরো অনেক কনসেপচুয়াল ম্যাথ, খেলাধুলা শিখাবো, কিভাবে তোমার হচ্ছে ফুটবল খেলতে হয়, তারপরে কিভাবে একটা মানুষের মাথায় ঠাস করে মার্বেল খেলতে হয়, হ্যাঁ কিভাবে তোমার হচ্ছে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তু মিলাইতে হয়, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের এইটুকুই আলোচনা।